তো বন্ধুরা, আর মাত্র কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের ফাইনাল পরীক্ষা। এই শেষ সময়ের মধ্যে এবছরের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এসএকিউ শর্ট প্রশ্ন ও তার নির্ভুল উত্তর নিয়েই এই বিশেষ ভিডিও। তাই তুমিও যদি সারা বছর তেমন কোনো এ বিষয়ে পড়াশোনা করে না থাকো এবং লাস্ট সময়ে এসে তুমি যদি এই প্রশ্নগুলি ভালোভাবে দেখে যাও, তো তুমিও খুব একটা দুর্দান্ত রেজাল্ট করে পাস করবে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক এবং তোমাদের ভিডিওটির মাধ্যমে বলে দেওয়া হবে আজকের এই প্রশ্নপত্রের পিডিএফটি তুমি কিভাবে ডাউনলোড করবে। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকো। তো ইতিহাস বিষয়ে প্রথম অধ্যায় থেকে তোমাদের কোনো এসসিকিউ আসে না, তাই দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি দেখে নেব। মার্কেন্টাইলবাদ কি? উত্তর হয়ে যাবে অ্যাডাম স্মিথ 1776 সালে তার ওয়েলথ অফ নেশন গ্রন্থে বলেছেন, ইউরোপের শক্তিশালী দেশগুলি পণ্যদ্রব্য প্রস্তুতকারক কাঁচামাল সংগ্রহ ও বিক্রয় বাজার দখলের জন্য যে নীতি নিয়েছিল তা কিন্তু মার্কেন্টাইলবাদ। তো এখানে আরেকটি প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে কি, ওয়েলথ অফ নেশন গ্রন্থের রচয়িতাকে? উত্তর হয়ে যাবে অ্যাডাম স্মিথ 1776 সালে। তো এইভাবে পড়লে তোমরা কিন্তু অনেকটাই এগিয়ে যাবে। তো এরপরে 2 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। ভারতে কোন কোন স্থানে পর্তুগিজরা বাণিজ্য কুঠি ছিল? উত্তর হয়ে যাবে ভারতের মুম্বাই, গোয়া, কোচিন, দমন, চট্টগ্রাম, হুগলি প্রভৃতি স্থানে কিন্তু পর্তুগিজরা বাণিজ্য কুঠি গড়ে উঠেছিল। এর পরের প্রশ্ন, বৈদেশিক বাণিজ্য জন্য চীনে কোন দুটি বন্দর নির্দিষ্ট ছিল? উত্তর হয়ে যাবে ক্যান্টন ও মেকাও। এর পরের প্রশ্ন, 1612 খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয়? উত্তর হয়ে যাবে ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত সুরাট বন্দরে 1612 খ্রিস্টাব্দে প্রথম ইংরেজ বাণিজ্য কুঠি গড়ে উঠেছিল। এর পরের প্রশ্ন, কোন ইউরোপীয় দেশ চীনের সঙ্গে প্রথম বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছিল? উত্তর হয়ে যাবে মীর রাজবংশের অধীনে পর্তুগিজরাই কিন্তু চীনের সঙ্গে প্রথম বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছিল। এর পরের প্রশ্ন, সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তা কে? উত্তর হয়ে যাবে হারবার্ট স্পেন্সার। এরপরে 7 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল? উত্তর হয়ে যাবে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল। নেক্সট প্রশ্নটি, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝায়? এখানে উত্তর হয়ে যাবে সাম্রাজ্যবাদ বলতে সাধারণভাবে বোঝায় যখন কোনো একটি শক্তিশালী দেশ অপর একটি দুর্বল দেশের ওপর বলপূর্বক প্রভাব ও নিয়ন্ত্রণ স্থাপন করে নিজ স্বার্থে শাসন ও শোষণ করে, তাকে কিন্তু সাম্রাজ্যবাদ বলে। তো নেক্সট প্রশ্নটি দেখে নেব। আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন? উত্তর হয়ে যাবে ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস 1492 খ্রিস্টাব্দে আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন। আর তোমাদের জানিয়ে রাখি, এই আজকের ভিডিওটিতে বলা এসএকিউ শর্ট প্রশ্ন ছাড়াও তোমাদের আরও ইতিহাস বিষয়ে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে 70টি সেরা এমসিকিউ শর্ট প্রশ্ন বলে দেওয়া হয়েছে। ওইখান থেকে কিন্তু প্রশ্নগুলি এসএকিউ আকারেও পরীক্ষায় আসতে পারে। তাই তোমরা যদি সত্যি ইতিহাস বিষয়ে ভালো রেজাল্ট করতে চাও, তো সেই ভিডিওটি অবশ্যই দেখে নিও। সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। তো এর পরের প্রশ্নটি দেখে নেব। 10 নম্বর দাগের প্রশ্নটি, ঔপনিবেশিকবাদ বলতে কি বোঝো? উত্তর হয়ে যাবে সাধারণভাবে ঔপনিবেশ বলতে বোঝায় রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন কোনো ভূখণ্ড, যে ভূখণ্ড উক্ত রাষ্ট্রের কাছে নির্দিষ্টভাবে আনুগত্য প্রকাশ করে এবং ওই ভূখণ্ডে যাবতীয় সম্পদ আধিপত্য স্থাপনকারীর দেশটির স্বার্থে ব্যবহার হয়। তো এরপরে চলে আসবো আমরা তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে প্রথম এসসিকিউটি দেখে নেব। আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হয়ে যাবে 1757 খ্রিস্টাব্দে 9 ফেব্রুয়ারি সিরাজউদ্দৌলা এর সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে আলীগড়ের সন্ধি স্বাক্ষরিত হয়। কত খ্রিস্টাব্দে? 1757 9 ফেব্রুয়ারি। তো এর পরের প্রশ্ন, নানকিন এর সন্ধি দুটি শর্ত লেখো। উত্তর হয়ে যাবে ক্যান্টন সহ আরও 4টি চীনের বন্দর ইউরোপীয় বাণিকদের বাণিজ্য ও বসবাস উদ্দেশ্যে খুলে দেওয়া হয়, এবং দ্বিতীয়, হংকং বন্দর চিরকালের জন্য ইংরেজদের হাতে ছেড়ে দেওয়া হয়। তো এর পরের প্রশ্ন, কে কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন? উত্তর হয়ে যাবে বড়লাট লর্ড ডালহৌসির 1849 খ্রিস্টাব্দে দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধের জয়লাভের মধ্যে পাঞ্জাব কিন্তু রাষ্ট্রটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে। এরপরে 14 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। সর্বশেষ চার্টার অ্যাক্ট কবে প্রবাহিত হয়? উত্তর হয়ে যাবে 1853 খ্রিস্টাব্দে। এরপরে নেক্সট প্রশ্নটি, পলাশি লুণ্ঠন বলতে কি বোঝো? উত্তর হয়ে যাবে পলাশি যুদ্ধের জয়লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতের অর্থ ও সম্পদকে 2 হাত ভরে ভারত থেকে নিজের দেশে ইংল্যান্ডে পাচার করেছিল। বিদেশি ইংরেজরা সোনা রূপা বা
কোনো পণ্য সামগ্রিক বিনিময়ে এ সম্পদের নির্গম ঘটায়নি, তাই এই ঘটনাকে অনেকেই পলাশী লুণ্ঠন বা লুণ্ঠন বলে উল্লেখিত করেছিলেন। এরপরের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন? উত্তর হয়ে যাবে স্যার এলিজা ইম্পে। এরপরে 17 নম্বর দাগের প্রশ্নটি, সূর্যাস্ত আইন বলতে কি বোঝায়? উত্তর হয়ে যাবে চিরস্থায়ী বন্দোবস্তের বিভিন্ন রীতির মধ্যে একটি রীতি ছিল কি, নির্দিষ্ট দিনে সূর্য অস্তের পূর্বেই রাজস্ব জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ে রাজস্ব জমা দিতে ব্যর্থ হলে কিন্তু জমিদার তার জমিদারি হারাবেন। চিরস্থায়ী বন্দোবস্তে এই রীতিকে সূর্যাস্ত আইন নামে পরিচিত। তো এরপরে ক্যান্টন বাণিজ্য কাকে বলে? উত্তর হবে ক্যান্টন বাণিজ্য ছিল মূলত কোহং বাণিজ্য সংস্থা পরিচালিত এক ধরনের প্রথা। এখানে ইউরোপের বিভিন্ন দেশ বাণিক সংস্থা ও বাণিকরা বাণিজ্য করত, ফলে চীন সরকার সঙ্গে বৈদেশিক বাণিকদের কোনো কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার প্রয়োজন হতো না। তো এর পরের প্রশ্নটি দেখে নেব, ভারত কবে রেলপথ প্রথম স্থাপিত হয়? উত্তর হয়ে যাবে বড়লাট ডালহৌসির উদ্যোগে 1853 খ্রিস্টাব্দে বোম্বাই থেকে থানে পর্যন্ত 21 মাইল রেল যোগাযোগ মাধ্যমে ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয়। এরপরে 20 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, অন্ধকূপ হত্যা কি? উত্তরে যাবে অন্ধকূপ হত্যা একটি বহুল প্রচারিত সেনা হত্যাকাণ্ড, যা ব্রিটিশ আমলে কলকাতায় সংঘটিত হয়েছিল বলে উল্লেখ করা আছে। বর্ণিত হয়েছে যে ব্রিটিশ সরকার কর্তৃক নির্মিত ফোর্ট উইলিয়াম দুর্গের অভ্যন্তরীণ জানালাবিহীন ক্ষুধার্তকৃত একটি কামরায় 1756 খ্রিস্টাব্দে 20 জুন তারিখে 146 ইংরেজকে কারাবদ্ধ করা হয়েছিল। এই ঘটনাকে কিন্তু অন্ধকূপ হত্যা নামে পরিচিত। তো এর পরের প্রশ্নটি দেখে নেব, কোন চার্টার আইনের ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচাটিয়া বাণিজ্যিক অধিকার বন্ধ হয়ে যায়? উত্তর হয়ে যাবে 1813 খ্রিস্টাব্দে সনদ আইনের ভারতের ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচাটিয়া বাণিজ্যিক অবসান হয় এবং অন্য যে কোনো ব্রিটিশ কোম্পানির নিকটে ভারতের বাণিজ্যিক দরজা খুলে যায়। তো এরপরে চলে আসবো আমরা চতুর্থ অধ্যায়। প্রথম প্রশ্নটি দেখে নেব, চুইয়ে পড়া নীতি কি বা কাকে বলে? উত্তর হবে খ্যাতনামা ব্রিটিশ চিন্তাবিদ ও সাহিত্যিক মেকলে তার বিখ্যাত মিনিটস এ বলেছেন যে প্রথমে উচ্চ ও মধ্যবিত্ত মধ্যে ইংরেজি শিক্ষা বিস্তারিত হবে এবং তারপর তার ধীরে ধীরে ব্যাপকভাবে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। এই নীতিকে চুইয়ে পড়া নীতি নামে পরিচিত ছিল। তো এরপরে প্রশ্ন, দলিত কাদের বলা হতো? উত্তরে যাবে দলিত শব্দের আক্ষরিক অর্থ হলো পদদলিত বা অবহেলিত। ভারতের বর্ণ বিভক্ত সমাজ ব্যবস্থায় প্রান্তিক স্তরে অবস্থিত শোষিত বঞ্চিত ও অস্পৃশ্য জনগোষ্ঠী দলিত নামে পরিচিত ছিল। সাধারণভাবে মাহার, নাদার, চামার, পুলা ইত্যাদি জনগোষ্ঠী দলিত নামে পরিচিত। এরপরে 24 নম্বর দাগের প্রশ্নটি, মানুষ গড়ার আদর্শে কে বিশ্বাসী ছিলেন? উত্তরে যাবে স্বামী বিবেকানন্দ মানুষ গড়ার আদর্শে বিশ্বাসী ছিলেন। এরপরে 25 নম্বর দাগের প্রশ্নটি, আলেকজান্ডার ডাফ কে ছিলেন? উত্তরে যাবে আলেকজান্ডার ডাফ বাংলার শিক্ষা প্রসারের উদ্দেশ্যে অনেকগুলি ইংরেজি বিদ্যালয় স্থাপন করেন। এদের মধ্যে অন্যতম ছিল জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রসারে তার অবদানের জন্য তিনি ইতিহাসে স্মরণীয়। তো এরপরে চলে আসবো আমরা 26 নম্বর দাগের 100 দিনের সংস্কার বা 100 দিবসের সংস্কার কি ছিল? উত্তর হয়ে যাবে কাং ইউয়ে নামে পণ্ডিতের সুপারিশের ভিত্তিতে সম্রাট কুয়াংসু 1898 খ্রিস্টাব্দে 11 জুন এক সংস্কার কর্মসূচিতে গ্রহণ করেন, যা 22 সেপ্টেম্বর পর্যন্ত মাত্র 100 দিন চালু ছিল। সেই কারণে এই সংস্কার কর্মসূচিত 100 দিবস সংস্কার নামে খ্যাত। 27 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, তাইপিং বিদ্রোহ কবে এবং কোথায় হয়েছিল? উত্তর হয়ে যাবে 1850 থেকে 1868 খ্রিস্টাব্দের মধ্যে দক্ষিণ চীনে কুয়াংসিং প্রদেশে হাং সিউচুয়ানের নেতৃত্বে তাইপিং বিদ্রোহ সংগঠিত হয়েছিল। তো এইটুকু লিখলেই কিন্তু হয়ে যাবে। তো এর পরের প্রশ্ন দেখে নেব, 28 নম্বর দাগের হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কোন খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়েছিল? উত্তর হয়ে যাবে বড়লাট লর্ড ক্যানিংয়ের আমলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে 1856 খ্রিস্টাব্দে হিন্দু বিবাহ বা পুনর্বিবাহ আইন প্রবর্তিত হয়েছিল। এর পরের প্রশ্ন, চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হতো? উত্তর হয়ে যাবে যারা নির্দিষ্ট বেতনের বিনিময়ে নির্দিষ্ট সময়ে বিদেশে কাজ করার চুক্তিতে আবদ্ধ হয়। 19 শতকে ভারত ও চীনের অনেকেই দরিদ্র মানুষ চুক্তিবদ্ধ শ্রমিক হিসাবে কিন্তু বিদেশে কাজ করতে যেত। এর পরের প্রশ্ন, কেরালায় কে অস্পৃশ্যতার
তার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তোলেন? উত্তর হয়ে যাবে শ্রীনারায়ণ গুরুর নেতৃত্বে। এর নেক্সট প্রশ্নটি দেখে নেব, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে? উত্তর হয়ে যাবে আত্মারাম পাণ্ডুরঙ্গ। 1867 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। এর পরের প্রশ্ন, উডের ডেসপ্যাচ কি? উত্তর হয়ে যাবে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড 1854 খ্রিস্টাব্দে একটি শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা জারি করেন। এতে সরকারি উদ্যোগে প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও কলেজ প্রতিষ্ঠাতা একটি স্বতন্ত্র শিক্ষা বিভাগ স্থাপন, 3টি প্রেসিডেন্টি শহরে বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকৃতির কথা বলা হয়। এগুলি কি উডের নির্দেশনামা নামে খ্যাত। এরপরের প্রশ্নটি দেখে নেব, 1924 থেকে 25 খ্রিস্টাব্দে ভাইকম সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন? উত্তর হয়ে যাবে দক্ষিণ ভারতের ভাইকমের শ্রী নারায়ণ গুরুর নেতৃত্বে 1924 থেকে 25 খ্রিস্টাব্দে নিম্নবর্গের মানুষের মন্দিরে প্রবেশের আন্দোলন বা ভাইকম সত্যাগ্রহ গড়ে উঠেছিল। এরপরে 34 নম্বর দাগের প্রশ্নটি, বক্সার প্রোটোকল কবে সম্পাদিত হয় অথবা বক্সার প্রোটোকল কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর হবে 1901 খ্রিস্টাব্দে 7ই সেপ্টেম্বর চীনের কিং রাজাবংশ ও বক্সার বিদ্রোহ দমনে সাহায্যকারী 8টি ইউরোপীয় শক্তির মধ্যে বক্সার প্রোটোকল স্বাক্ষরিত হয়। এর পরের প্রশ্ন, কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? উত্তর স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। এর পরের প্রশ্ন, কুওমিন্তাং দলের প্রতিষ্ঠাতা কে? উত্তর হয়ে যাবে সান ইয়াস সেন 1912 খ্রিস্টাব্দে কুওমিন্তাং দলের প্রতিষ্ঠাতা করেন। 1 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, রাওলাট আইনের পিছনে কি উদ্দেশ্য ছিল? এখানে উত্তর হয়ে যাবে ভারতের ব্রিটিশ বিরোধীগণ আন্দোলন ও বৈপ্লবিক কার্যকলাপ বন্ধ করে দেওয়াই ছিল রাওলাট আইনের উদ্দেশ্য। নেক্সট প্রশ্নটি, মিরাট ষড়যন্ত্র মামলায় 2 জন বিদেশি অভিযুক্তের নাম লেখো। উত্তর হবে মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত মোট 33 জন ব্যক্তির মধ্যে 2 জন বিদেশি হলেন। উত্তর হবে ফিলিপ স্প্রাট ও বেঞ্জামিন ব্রাডলি। নেক্সট প্রশ্নটি, কবে এবং কাদের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তরে যাবে 1916 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কিন্তু লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। 4 নম্বর দাগের প্রশ্নটি, কে কবে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন? উত্তর হয়ে যাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার র্যামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে 16ই আগস্ট তার কুখ্যাত সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। 5 নম্বর দাগের প্রশ্নটি, মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কী ছিল? উত্তর হয়ে যাবে 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনের তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী ফজলুল হক বিখ্যাত লাহোর প্রস্তাব উত্থাপন করেন। এই প্রস্তাবের হিন্দু ও মুসলিমদের দুটি পৃথক জাতি হিসেবে চিহ্নিত করা হয় এবং জাতি হিসেবে মুসলিমদের জন্য পৃথক সার্বভৌম রাষ্ট্রের দাবি জানানো হয়। এই জন্য লাহোর প্রস্তাব পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত। নেক্সট প্রশ্নটি, কবে ও কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? উত্তরে যাবে 1920 খ্রিস্টাব্দে রাশিয়ার তাশখণ্ডে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। এরপরে 7 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিলেন কেন? উত্তর হবে ভারতীয়রা সাইমন কমিশন বয়কট করেছিল কারণ ভারতীয়রা দায়িত্বশীল সরকার গঠনের উপযুক্ত হয়েছে কিনা তা বিচারের দায়িত্ব ভারতের সঙ্গে সম্পর্কহীন ব্যক্তিদের দেওয়া। ভারতবাসী এটিকে জাতীয় অপমান বলে গণ্য করে। নেক্সট প্রশ্নটি, মার্লে মিন্টো আইনের 2টি ত্রুটি উল্লেখ করো। উত্তর হবে প্রথমত, এই আইনের দ্বারা ভারতবর্ষে কোনো দায়িত্বশীল শাসন ব্যবস্থা গড়ে ওঠেনি। দ্বিতীয়ত, এই আইনের মুসলিম সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনের উদ্দেশ্যে আসন সংরক্ষণ করা হয়। বলা বাহুল্য, এই সরকারের সিদ্ধান্ত কিন্তু ভারতের সাম্প্রদায়িককে উস্কে দিয়েছিল। নেক্সট প্রশ্নটি, সত্যবিলোপ নীতি প্রয়োগে ডালহৌসির কোন কোন রাজ্য দখল করেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর হয়ে যাবে সত্যবিলোপ নীতির মাধ্যমে লর্ড ডালহৌসির একে একে সাতরা, সম্বলপুর, উদয়পুর, ঝাঁসি, নাগপুর, কর্ণাটক প্রভৃতি রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। এরপরে 10 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, সিমলা দৌত্য বলতে কী বোঝো বা সিমলা ডেপুটেশন কি? উত্তর হবে আগা খাঁ সহ 35 জন বিশিষ্ট মুসলিম নেতা আলিগড় কলেজের অধ্যক্ষ অর্চিবল্ডের প্ররোচনায় 1936 খ্রিস্টাব্দে অক্টোবর সিমলায় গিয়ে বড়লাট লর্ড মিল্টোর কাছে সাক্ষাৎ করে এবং মুসলিম সমাজের জন্য নানান সুযোগ সুবিধা দাবি করে বড়লাট মুসলিমদের অধিকার ও স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দেন। এই ঘটনাকে কিন্তু সিমলা দৌত্য নামে পরিচিত। তো এই ছিল পঞ্চম অধ্যায় থেকে মাত্র 10টি এসসিকিউ প্রশ্ন। তো তোমরা এই প্রত্যেকটি এসসিকিউ কিন্তু মনোযোগ দিয়ে দেখবে এবং তোমাদেরকে জানিয়ে রাখি এই প্রত্যেকটি চ্যাপ্টার থেকে এই এসসিকিউ প্রশ্ন ছাড়াও কিন্তু অলরেডি গুরুত্বপূর্ণ এমসিকিউ শর্ট প্রশ্ন কিন্তু পোস্ট করে দেওয়া হয়েছে। সেই প্রশ্নগুলি কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নেবে। সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো
এবং তুমিও যদি এই এমসিকিউ এবং এসসিকিউ প্রশ্নগুলি কমপ্লিট করে যেতে পারো শেষ মুহূর্তে এসে, তো তুমিও কিন্তু অন্যান্য ছাত্রছাত্রীদের মতো 10 ধাপ এগিয়ে থাকবে এবং খুব একটা সুন্দর রেজাল্ট করে পাশ করে ফেলবে। তো চলে যাব এবার ষষ্ঠ অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি। রশিদ আলী দিবস কবে এবং কেন পালিত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর হবে দিল্লির সামরিক আদালত আজাদ হিন্দ ফৌজের ক্যাপ্টেন রশিদ আলীকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলে তার মুক্তির দাবিতে মুসলিম লীগের ছাত্র সংগঠন 1946 খ্রিস্টাব্দে 11 ফেব্রুয়ারি কলকাতায় ছাত্র ধর্মঘট ডাক দেয়। সেদিন দুপুরে ছাত্র মিছিল করে লর্ড ডালহৌসির স্কোয়ারের দিকে যেতে চাইলে পুলিশ ছাত্র মিছিলের উপর গুলিবিদ্ধ চালায়। এই প্রতিবাদের পরের দিন অর্থাৎ 12 ফেব্রুয়ারি রশিদ আলী দিবস নামে কিন্তু পালন করা হয়। এরপরের প্রশ্ন দেখে নেব, লিনলিথগো প্রস্তাব অথবা আগস্ট প্রস্তাব কবে ঘোষিত হয়? উত্তর হবে 1940 খ্রিস্টাব্দে 8ই আগস্ট। ক্রিপস মিশনের প্রস্তাবের গান্ধীজি কি প্রতিক্রিয়া ব্যক্ত করেন? উত্তর হবে ক্রিপস প্রস্তাবের পূর্ণ স্বাধীনতার প্রসঙ্গ না থাকার হতাশ গান্ধীজি একে কি বলেন? ফেল পড়া ব্যাঙ্গের ওপর আগামী দিনের চেক বলে অভিহিত করেছিলেন। নেক্সট প্রশ্নটি, সুভাষচন্দ্র বসু কাকে পূর্ব এশিয়া ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলে অভিহিত করেন? উত্তর হবে সুভাষচন্দ্র বসু রাসবিহারী বসুকে পূর্ব এশিয়ার ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলে অভিহিত করেছিলেন। এরপরের প্রশ্ন, এশিয়াবাসীদের জন্য এশিয়া এই স্লোগান উদ্দেশ্য কী ছিল? এশিয়াবাসীদের জন্য এশিয়া জাপানের এই স্লোগানের উদ্দেশ্য ছিল মুখ্যত দুটি। প্রথম হবে কি, এশিয়ার মার্কিন অগ্রাসনের রোধ করা এবং এশিয়ায় জাপানের সাম্রাজ্য লিপ্সা চরিতার্থ করা। নেক্সট প্রশ্নটি, কোন জাহাজে নৌবিদ্রোহ শুরু হয়? উত্তর হবে বোম্বাই বন্দরে নোঙ্গর। এরপরে 18 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, ক্যাবিনেট মিশনের 3 জন সদস্যের নাম লেখো। উত্তর হয়ে যাবে প্রথম ভারতের সচিব স্যার প্যাথিক লরেন্স এবং বাণিজ্য সভার সভাপতি স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং নৌবিদ্রোহ বাহিনী প্রধান এভি আলেকজান্ডার। তো এরপরে চলে আসবো আমরা সপ্তম অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি দেখে নেব, উত্তর ভিয়েতনামে কমিউনিস্ট বাহিনী কী নামে পরিচিত ছিল? উত্তর হয়ে যাবে উত্তর ভিয়েতনামে কমিউনিস্ট বাহিনী ভিয়েতমিন নামে পরিচিত ছিল। এরপরে 20 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, ফিদেল কাস্ত্রো কে ছিলেন? উত্তরে যাবে ফিদেল কাস্ত্রো ছিলেন কিউবার সমাজতান্ত্রিক নেতা, পরবর্তীতে তিনি কিন্তু সে দেশের প্রধানমন্ত্রী ছিলেন। নেক্সট প্রশ্নটি, দিয়েন বিয়েন ফুতে কি ঘটেছিল? উত্তরে যাবে দিয়েন বিয়েন ফুতে টংকিংয়ের অবস্থিত ফরাসি বাহিনীর একটি দুর্ভাগ্য ঘাঁটি ভিয়েতমিন সেনাপতি জেনারেল গিয়াপের পরিকল্পনায় আক্রমণের 1954 খ্রিস্টাব্দে মে মাসে দিয়েন বিয়েন ফু পতন ঘটে। এই ঘটনার পর ফ্রান্স উত্তর ভিয়েতনাম থেকে হাত গুটিয়ে নেয়। নেক্সট প্রশ্নটি, মার্শাল পরিকল্পনা কি? উত্তরে যাবে ট্রুম্যান নীতির সূত্র ধরে মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ সি মার্শাল 1947 খ্রিস্টাব্দে 5ই জুন যুদ্ধ বিধ্বস্ত ইউরোপের সাম্যবাদের প্রয়াস রোধ করার জন্য আর্থিক পুনরুজ্জীবনের যে পরিকল্পনা পেশ করেন তা কিন্তু মার্শাল প্ল্যান নামে পরিচিত। এরপরে 23 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, ওয়ারাস চুক্তি কবে এবং কেন স্বাক্ষরিত হয়? উত্তর হবে 1955 খ্রিস্টাব্দে 14ই মে সোভিয়েত রাশিয়ার উদ্যোগে পূর্ব ইউরোপের কমিউনিস্ট শাসিত দেশগুলিকে নিয়ে ওয়ারাস চুক্তি সংস্থা গড়ে ওঠে। কেন? চুক্তিবদ্ধ দেশগুলিকে কোনো একটি বহিঃশত্রুর দ্বারা আক্রমণ হলে চুক্তিবদ্ধ দেশগুলি সম্মিলিতভাবে তা কিন্তু প্রতিরোধ করবে বলে এই চুক্তি স্থির হয়েছিল। 24 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, দাতাত কি? দাতাত একটি ফরাসি শব্দ যার অর্থ হলো কি উত্তেজনা প্রশমন বা বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা। 1960-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে এক পারস্পরিক সহাবস্থানের নীতি গৃহীত হয়, ফলে ঠান্ডা যুদ্ধের প্রভাব বহুলাংশে হ্রাস পায়। এই নীতি কিন্তু দাতাত নামে পরিচিত। নেক্সট প্রশ্নটি, হোচিমিন কে ছিলেন? উত্তরে যাবে হোচিমিন ছিলেন ভিয়েতনামের মুক্তিযুদ্ধের পথ প্রদর্শক এবং প্রাণপুরুষ। 1945 খ্রিস্টাব্দে তিনি ভিয়েতনামের গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি নিযুক্ত হন। নেক্সট প্রশ্নটি দেখে নেব, কোন বছর ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্র হিসেবে ঘোষিত হয়? উত্তরে হয়ে যাবে 1945 খ্রিস্টাব্দে ভিয়েতনাম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষিত হয়। নেক্সট প্রশ্নটি, বার্লিন অবরোধ বলতে কী বোঝো? উত্তর হবে বার্লিন শহরের সঙ্গে পশ্চিম জার্মানি যোগাযোগ ছিন্ন করার উদ্দেশ্যে সোভিয়েত ইউনিয়ন 1948 খ্রিস্টাব্দে 24শে জুলাই থেকে 1949 খ্রিস্টাব্দে 12ই মে পর্যন্ত দীর্ঘ 11 মাস ধরে বার্লিন প্রবেশের সড়কপথ কিন্তু অবরোধ করে রাখে। এই ঘটনাকে বার্লিন অবরোধ নামে পরিচিত। নেক্সট, বুলগানিন কে ছিলেন? উত্তর যাবে বুলগানিন ছিলেন সোভিয়েত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী। 29 নম্বর দাগের প্রশ্নটি,
স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তরে যাবে স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে মোহাম্মদ হাত্তা। নেটো এর ফুল ফর্ম কি? নেটো এর ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন, অর্থাৎ উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা। এরপরে 31 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, জেনেভা সম্মেলন কেন ডাক দেওয়া হয়? অথবা 1954 খ্রিস্টাব্দে জেনেভা সম্মেলনের গুরুত্ব কী ছিল? উত্তর হবে ইন্দোচীন সমস্যা সমাধানের জন্য 1954 খ্রিস্টাব্দে জেনেভা সম্মেলন আহত হয় এবং জেনেভা চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়। এর ফলে উত্তর ভিয়েতনামের স্বাধীনতা, ভিয়েতনামিন সরকার স্থাপিত হয় এবং ভিয়েতনামে ফরাসি সাম্রাজ্যবাদের অবসান ঘটে। এর পরের প্রশ্ন, প্রথম নির্জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হবে 1955 খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়ায় বান্দুং সম্মেলনের মধ্যে দিয়ে নির্জোট আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা হয়। আর 1961 খ্রিস্টাব্দে যুগোস্লাভিয়া বেলগ্রেড সম্মেলন নির্জোট দেশগুলির প্রথম শীর্ষ সম্মেলন রূপে গণ্য করা হয়। এরপরে দেখে নেব আমরা শেষ অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি, তৃতীয় বিশ্ব কি? উত্তর হবে তৃতীয় বিশ্বের সংজ্ঞা দিতে মতপার্থক্য থাকলেও সাধারণভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন পুঁজিবাদী জোট এবং সোভিয়েত সমাজতান্ত্রিক জোটের বাইরে অবস্থিত এশিয়া ও ইউরোপের সদ্য স্বাধীনতাপ্রাপ্ত ও স্বাধীনতা সংগ্রামের রত দেশগুলিকে তৃতীয় বিশ্ব নামে বলে আখ্যায়িত করা হয়েছে। নেক্সট প্রশ্নটি, হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন? উত্তর হবে জওহরলাল নেহরুর প্রধানমন্ত্রিত্বকালে ভারতের পারমাণবিক গবেষণার বিষয়ে প্রধান উপদেষ্টা ছিলেন বিখ্যাত বিজ্ঞানী হোমিও জাহাঙ্গীর ভাবা। এরপরে 34 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে হয়েছিল? উত্তর হবে 1951 খ্রিস্টাব্দে 25 অক্টোবর থেকে 1952 খ্রিস্টাব্দে 21 ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 4 মাস ধরে বিশ্বের সর্বাধিক সংখ্যক নির্বাচক মণ্ডলীকে নিয়ে অনুষ্ঠিত হয়েছিল স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন। নেক্সট প্রশ্নটি, পাকিস্তানের পিপলস পার্টি কে গঠন করে? উত্তর হবে 1967 খ্রিস্টাব্দে জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের পিপলস পার্টি গঠন করেন। দক্ষিণ আফ্রিকায় প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কী ছিল? উত্তরে যাবে দক্ষিণ আফ্রিকায় প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম হচ্ছে কি নেলসন ম্যান্ডেলা। এরপরে 37 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, বেন বেল্লা কে ছিলেন? উত্তরে যাবে আলজেরিয়ার মুক্তি সংগ্রামের প্রধান নেতা তথা স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন কিন্তু আহমেদ বেন বেল্লা। নেক্সট প্রশ্নটি 38 নম্বর দাগের প্রশ্নটি, সার্ক কি? উত্তরে যাবে 1885 খ্রিস্টাব্দে দক্ষিণ এশিয়ার 7টি দেশের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের উন্নতির জন্য বাংলাদেশের রাজধানী ঢাকায় যে আঞ্চলিক সহযোগিতামূলক সংস্থা গড়ে তোলে তা সার্ক নামে পরিচিত ছিল। সার্কের পুরো নামটি হলো কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য রিজিওনাল কর্পোরেশন।